আজকে ক্লাস 10-এর পাটিগণিতের পাঠটা শুরু করব। প্রথম যে পাঠটা আছে সরল সুদ কষা, দ্বিতীয়টা আছে চক্রবৃদ্ধি সুদ, আর 3 নাম্বার আছে সমাহার বৃদ্ধি ও হ্রাস। এটা কিন্তু ফার্স্ট সামেটিভের জন্য, ঠিক আছে? পাটিগণিতের অনেকগুলো পার্ট আছে, কিন্তু আমি প্রথমেই তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য করাবো। তো প্রথমে আজকে যেটা শুরু করব সেটা হলো সরল সুদ কষা। এই 3টা পার্ট আছে পাটিগণিত নিয়ে। এখানে টোটাল নম্বর থাকবে 9। তো প্রথমে আজকে যেটা শুরু করব সরল সুদ কষা, তারপর চক্রবৃদ্ধি সুদ, আর সমাহার বৃদ্ধি ও হ্রাস শেষেরটা, ঠিক আছে? তো দেখো, সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট ক্লাস 10 কোষে দেখি 2-তে আছে পার্ট 1। আজকে হচ্ছে পার্ট 1 হবে। তো ভালো মতো বুঝবে আমি কি বলছি, মন দিয়ে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর আমি একটা সূত্র লিখে দেবো, সেই সূত্রটার উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলো দাঁড়ায় আছে। তো সেই সূত্রটা যাওয়ার আগে আমি কিছু জিনিস বলছি, ভালো করে বোঝো। ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে? সেই 100 টাকা আছে। সেই 100 টাকা তোমার বন্ধুকে 1 বছরের জন্য ধার দিলে। 1 বছরের জন্য ধার দিলে। তো এমনি তো দেবে না, ওকে বললে যে আমাকে 10% সুদে তুই টাকা দিবি, 10% সুদ দিবি। তার মানে 100 টাকায় সে কয় টাকা দেবে? 10 টাকা। তার মানে টোটাল ওকে 1 বছর পর দিতে হবে কত টাকা? 100 টাকা তো ওর ছিলই, 100 টাকার উপর 10% মানে 10 টাকা। তার মানে ওকে টাকা দিতে হবে 1 বছর পর 110 টাকা। তাহলে 100 টাকার উপর 1 বছর পর 10% সুদে ওকে টাকা দিতে হবে 110 টাকা। মানে 100 টাকা হলো ওর আসল, 100 টাকার উপর 10% হারে এক বছর পর ওকে টাকা দিতে হবে 110 টাকা। সে 1 বছর টাকাটা দিতে পারলো না বা রিটার্ন করতে পারলো না। সে আরেক বছর বললো যে আমি আরেক বছর রেখে দিব। তার মানে 2 বছর। 2 বছর পর সে 10% হারে 100 টাকাটার উপর কত টাকা সে দেবে? দেখো, 1 বছর হয়ে গেছে 10% হারে, তার মানে 110 টাকা অলরেডি ওর হয়ে গেছে। তো 100 টাকার উপর 2 বছর পর যদি দেয়, তাহলে বলছে আরও পরের বছর 10 টাকা দিতে হচ্ছে, তাই না? আরও 10 টাকা দিতে হচ্ছে। তার মানে টোটাল টাকা ওকে 2 বছর পর দিতে হবে 120 টাকা। সে ধরে নাও 2 বছর পরও টাকাটা দিতে পারলো না, সে 3 বছর রাখবে, বলছে 3 বছর রাখবো। তাহলে 3 বছর যদি সে রাখে, এই 100 টাকার উপর 10% সুদে কত টাকা সে দিতে হবে 3 বছর পর? 120 টাকা হয়ে গেছে 2 বছরে, আরও 10 টাকা দিতে হবে 100 টাকাটার উপর। তাহলে ওকে টাকা দিতে হবে 3 বছর পর রিটার্ন 130 টাকা। 4 বছর পর, 4 বছর পর 10% সুদে ওকে টাকা রিটার্ন করতে হবে 3 বছর পর। ওর টাকা দাঁড়াইছে হচ্ছে 130। 100 টাকার উপর 10% মানে 10 টাকা। তাহলে টোটাল টাকা দিতে হবে 140 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 100 টাকাটার উপর 1 বছর পর ওর টাকা দাঁড়াচ্ছে 110 টাকা। 110 টাকাটার উপর কিন্তু 10% দিচ্ছে না। পরের বছর যদি সে টাকাটা রাখে, সে কোন টাকাটার উপর দিচ্ছে? 100 টাকা রাখছে, সেই 100 টাকাটার উপর 2 বছর পর টাকা দিতে হচ্ছে ও কত টাকা? 120 টাকা। কারণ 1 বছরে 10 টাকা, 2 বছরে 20 টাকা, 3 বছরে 30 টাকা, 4 বছরে 40 টাকা হলো। সেই জন্য ওকে 4 বছর পর দিতে হচ্ছে কত টাকা? 140 টাকা, তাই না? সেই জন্য বলছে সরল সুদ মানে কি। এবার চ্যাপ্টারটা ভালো করে বুঝবে। সরল সুদ মানে বলছে যে কেবল আসল, কেবল আসল বা বলছে মূলধন, আসল বা মূলধনের উপর যদি সুদ ধার্য হয়, আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলে। তাকে সরল সুদ বলে। বোঝা গেল? সরল সুদ বলতে কি বুঝি? কেবলমাত্র আসল বা মূলধনের উপর, আসলও যা মূলধনও তাই, বলছে তার উপর যদি সুদ ধার্য হয় তাকে আমরা কি বলবো? সরল সুদ বলবো। 100 টাকাটার উপর 4 বছর পর ওকে 10% হারে টাকা যদি দিতে হয়, তাহলে 140 টাকা রিটার্ন করতে হচ্ছে। তার মানে কার উপর আর সুদ ধার্য হলো? 100 টাকাটার উপর। 110 টাকাটার উপর পরের বছর হলো না, তার পরের বছর 120 টাকাটার উপর হলো না, তার পরের বছর 130 টাকার উপর হলো না। কোনটার উপর হচ্ছে? 100 টাকাটার উপর। তাহলে 100 টাকাটার উপর
সুদ যদি কোনো কারণে ধার্য হয় তাকে আমরা কি বলবো, সরল সুদ বলবো। এই চ্যাপ্টারের একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, যেটা লিখে দিব, ওটা ভালো করে বুঝবে। একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবে, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এই সূত্রটা জাস্ট মনে রাখবে, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। যেখানে যেখানে এইগুলো তো জানতে হবে, এই আই পি টি আর এগুলো জানতে হবে। বলছে পি ইজ ইকুয়াল টু, বা আসল বা মূলধনকে আমরা পি দ্বারা ডিনোট করব। প্রিন্সিপাল, হ্যাঁ, আসল বা মূলধনকে আমরা পি দ্বারা ডিনোট করব। এইবার টি দ্বারা কি, সময়। সবসময় আসল বা মূলধনকে আমরা টাকাতে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, টাকাতে। এবার সময়কে আমরা টাইম, তাই না, টাইম, সেজন্য টি, সময়কে টি, এবং সময়কে সবসময় বছরে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, সময়কে সবসময় বছরে রিপ্রেজেন্ট করব। এবার হচ্ছে এখানে আর, রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার, সরল সুদের হার। আমি যদি একবারে ডাইরেক্ট লিখি, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, সেটাকে আমরা আর দ্বারা ডিনোট করব, হ্যাঁ, সুদের হার। এবার তারপরে দাঁড়ালো কি, যে এখানে আই, তার মানে হচ্ছে এখানে এই যে সুদ আই দ্বারা ডিনোট করব, এবং এই সুদকেও সবসময় আমরা টাকাতে রিপ্রেজেন্ট করব, আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সুদাসল, হ্যাঁ, সুদাসল বা স্ববৃদ্ধি মূল বলতে আমরা কি বুঝি, বলছে আসল আর হচ্ছে সুদ, আসল আর হচ্ছে মোট সুদ। এই জিনিসটা আমাদের জানতে হবে। আসল আর স্ববৃদ্ধি মূল মানে আসল আর যত টাকা মোট সুদ হলো তার যোগফলটা হলো সুদাসল, সুদ যোগ আসল। অ্যাকচুয়ালি কি, সুদাসল মানে কি, সুদ যোগ আসল, সেটা কিন্তু আমাদের সুদাসল, বা হচ্ছে অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে যে স্ববৃদ্ধি মূল। এবার কতগুলো নোট বলছি, সেগুলো ভালো করে বুঝবে, তারপর আমরা অঙ্কে আসি, ঠিক আছে। দেখো, আসল বা মূলধনকে আমরা সবসময় কিসে রিপ্রেজেন্ট করব, টাকা। তাহলে ধরে নাও তোমাকে আমি বললাম যে 100 পয়সা সমান সমান কয় টাকা, তাহলে তুমি কি করবে, তো আমরা জানি 100 পয়সা মানে কি 1 টাকা। তাহলে এই পয়সাকে, যত টাকা পয়সা থাকবে সেই পয়সাকে 100 দিয়ে ভাগ করবে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করো, পয়সা যে থাকবে তাকে 100 দিয়ে ভাগ করলে সেটা টাকায় রূপান্তর হবে, হ্যাঁ। তাহলে 100/100, তার মানে 1 টাকা হচ্ছে, ওই জন্য 100 পয়সা মানে কি 1 টাকা। এবার যদি আমি বলি যে 200 পয়সা সমান সমান কয় টাকা, তাহলে কি করবে, 200-কে 100 দিয়ে ভাগ করবে, 200-কে 100 দিয়ে ভাগ করলে সেটা টাকায় রূপান্তর হবে। তাহলে 0 0 0 0 কাটলো, তাহলে কয় টাকা হলো, 2 টাকা। এবার আমি যদি বলি যে 125 পয়সা সমান সমান কয় টাকা, 125 পয়সা সমান সমান কয় টাকা, তাহলে 125-কে তুমি 100 দিয়ে ভাগ করবে, তাহলে টাকায় রূপান্তর হবে। তাহলে কয় টাকা হবে, দেখো এটাকে ভাগ করলে কত, 1.25, এত টাকা, বোঝা গেল। এইবার দেখো সময়, তাহলে টাকায় আমরা সবসময় কিন্তু আসল বা মূলধনকে নিয়ে যাব, ঠিক আছে। সময়কে সবসময় কিসে রূপান্তর করব, বছরে। এবার আমি যদি বলি, এটা গেল নোট এ, আসলে নোট বি। আমি যদি বলি যে 12 মাস সমান সমান কয় বছর, তাহলে 12 মাস সমান সমান কয় বছর, মানে 12-কে তুমি কি করবে, 12 দিয়ে ভাগ করবে। আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে কি হবে, 12-কে, যে মাসটা থাকবে তাকে 12 দিয়ে যদি ভাগ করো, তাহলে বলছে সেটা বছরে চলে যাবে। তাহলে 12/12 মানে কি 1 বছরের জন্য। আমি যদি বলি যে 6 মাস সমান সমান কয় বছর, তাহলে 6-কে তুমি 12 দিয়ে ভাগ করবে, তাহলে বছরে চলে যাবে। তার মানে 6 2 12, এই যে হাফ বছর, 6 মাস মানে কি হাফ, 1/2 বছর। এবার যদি বলি যে 3 মাস, তাহলে কি করবে, মাসকে, এই 3-কে 12 দিয়ে ভাগ করবে, তার মানে 1/4, এত বছর। এটা তো গেল মাসের ব্যাপারটা। এবার যদি বলি দিনের ব্যাপারটাকে কিভাবে আমরা বছরে কনভার্ট করব,
তো দেখো, আমি যদি বলি যে 365 দিন সমান সমান কয় বছর, আমি লিপি ইয়ারটাকে ধরে করছি না, ঠিক আছে? 365 দিন সমান সমান কয় বছর। তো দিনকে মাসকে আমরা কিভাবে বছরে নিয়ে গেলাম সেটা বুঝলাম। দিনকে এবার আমরা কিভাবে বছরে কনভার্ট করব। তাহলে 365 দিন সমান সমান কয় বছর। তাহলে কি করবে, 365কে যে দিনটা থাকবে সেই দিনটাকে 365 দিয়ে ভাগ করবে, তাহলে সেটা বছরে কনভার্ট হবে। তাহলে 365/365 কাটাকুটি করে কত, 1 বছর। সেই জন্য আমরা 365 দিন 1 বছর লিখি। এবার এখন যদি আমি বলি যে 250 দিন সমান সমান কত বছর, তাহলে কি করবে, 250কে 365 দিয়ে ভাগ করবে, তাহলে এটা বছরে কনভার্ট হবে, কাটাকুটি করে যা হবে তাই। ঠিক আছে, এই দুইটা নোট একটু বুঝবে, তাহলেই কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। এবার এই দুইটা জিনিস একটু বুঝবে। দেখো, উত্তমর্ম বা হচ্ছে ঋণদাতা। তাহলে ঋণদাতা মানে বুঝতে পারছো, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন। তার মানে তুমি যে এই যে বন্ধুকে 100 টাকা দিলে, তার মানে তুমি কি ঋণদাতা। দাতা মানে কাউকে কিছু দেওয়া, ঠিক আছে? ঋণদাতা তার মানে তুমি কাউকে ঋণ দিচ্ছ, সেই জন্য তুমি হচ্ছে কি ঋণদাতা। ঋণদাতা বা উত্তমর্ম। আর অধমর্ম বা হচ্ছে ঋণ গ্রহীতা মানে কি, যে ব্যক্তি টাকা ধার নেয়। তার মানে বোঝো ভালো করে, তুমি 100 টাকা তোমার বন্ধুকে দিলে, 100 টাকা দিলে ও, হ্যাঁ, তাহলে তুমি হয়ে গেলে ঋণদাতা। আরও 100 টাকা নিল, তাহলে ও হয়ে গেল কি ঋণ গ্রহীতা। বোঝা গেল? একদম সোজাভাবে বুঝবে যে ঋণদাতা আর ঋণ গ্রহীতা মানে কি। তোমার এই টাকা ওকে দিলে তুমি ঋণদাতা, আর ও নিল তার মানে কি ঋণ গ্রহীতা। তো বইটা খুলবে, আমরা এক এক করে কোশ্চেনগুলো সলভ করতে শুরু করবি। হ্যাঁ, ঠিক আছে। দেখো কি বলছে প্রথম অঙ্কটা, যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত সুদ দিতে হবে হিসাব করি। তাহলে দুই বন্ধু ব্যবসা করবে, বার্ষিক 12% সরল সুদে সে ব্যাংক থেকে টাকা ধার নেবে। 4 বছর পর কত টাকা সুদ দিতে হবে। যখনই সরল সুদ লেখাটা থাকবে না, তখনই তোমাদের মাথায় একটাই ফর্মুলা, যে আমরা জানি কি I is equal to PTR/100। I is equal to PTR/100। এখন এই সূত্রটা যে লিখবে, তারপর এইখান থেকে তোমাকে কি বের করতে বলছে সেটা ভালো করে বুঝবে। ঠিক আছে, কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে মনে রাখবে। IPTR, এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাকে বের করতে বলছে। এবার কি কি দেওয়া আছে সেগুলো লিখবে। এবার কোনটা বের করতে বলছে লাস্টের দিকে ভালো করে পড়বে, যে 4 বছর পর বলছে না, ওই টাকার জন্য, কোন টাকার জন্য, 15,000 টাকার জন্য তাকে কত সুদ দিতে হবে সেটা হিসেব করি। তার মানে দুই বন্ধু ব্যবসা করার জন্য ব্যাংক থেকে কত টাকা ধার নেওয়ার চেষ্টা করছে, যে 15,000 টাকা সে ধার নেবে। তার মানে এখানে আসল হিসেবে কে রিপ্রেজেন্ট করবে, দেখো আসল মানে হচ্ছে পি বা মূলধন, কত টাকা ওরা নিতে চাচ্ছে, আসল বা পি, সেই মূলধনটা হচ্ছে 15,000 টাকা। এইটাই তো ওরা নিতে চাচ্ছে, 15,000 টাকা। টাকায় আছে, তাহলে অসুবিধা নেই, টাকা লিখলাম। তারপরে দেখো সময়, কত বছরের জন্য তারা সুদের হার নিতে চাইছে, বছর, সময় মানে হচ্ছে টি। হ্যাঁ, সময় কয় বছর, 4 বছর। এবার সুদের হার, এই টাকাটার উপর সুদের হার মানে আর কত পার্সেন্ট হারে, 12% হারে। এবার সুদটা মানে আয়টা নির্ণয় করতে হয়, আয় কত। ঠিক আছে, সুদ বা আয় সেটা কত তোমাকে নির্ণয় করতে বলছে। বোঝা গেল? তিনটা জিনিস দেওয়া আছে, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে তোমাকে বলছে যে 15,000 টাকার উপর 4 বছর যদি সে টাকাটা রাখে আর 12% হারে সুদ যদি দেয়, তাহলে এই টাকাটার উপর মোট কত টাকা সুদ দিতে হবে 15,000 টাকার উপর। তার মানে 1 নং থেকে আয় বের করতে বলছে। ঠিক আছে, তাহলে 1 নং থেকে আমরা কি বের করবো, I is equal to পি কত, দেখো এগুলো মান বসাবে সব। পি এর ভ্যালু হচ্ছে 15,000 গুণন টি বলতে কয় বছর, 4 বছর, আর বলতে 12% বসাবে না, পার্সেন্টের জন্য নিচে কিন্তু 100 চলে আসে। ঠিক আছে, 12 বসাবে, পার্সেন্টেজ বসাবে না। তাহলে এখানে কি 0 0 কাটলো, তাহলে এখানে হয়ে গেল 1,500 গুণন 4 12 48। তাহলে সুদ সবসময় টাকায় হয়,
তাহলে কি লিখবো, 7200 টাকা। তাহলে 7200 টাকা তাকে সুদ দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো, অতএব 4 বছর পর 4 বছর পর 4 বছর পর ওই টাকার জন্য 4 বছর পর ওই টাকার জন্য তাদের বা দুই বন্ধুকে 7200 টাকা সুদ দিতে হবে, ঠিক আছে। তার মানে 15,000 টাকা যদি সে 4 বছর রাখে, 12% সরল সুদ হারে এই টাকাটার উপর, আসলের উপর বলছে যে 7200 টাকা তাকে দিতে হবে। তার মানে 7200 টাকা দিতে হবে। 2 নম্বর কোশ্চেনটা দাও, কি বলছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। তাহলে সে কত টাকা রাখছে, 2000 টাকা, আসল 2000 টাকা রাখছে, বার্ষিক সরল সুদ দেওয়া আছে, হ্যাঁ, বার্ষিক সরল সুদের হারটা দেওয়া আছে, এবং কত দিনের জন্য রাখছে বলছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত সে টাকাটা রাখছে। এবার বলছে যে এই টাকাটার উপর সুদ কত দিতে হবে। তাহলে 2 নম্বর অঙ্কটা, তাহলে আমরা জানি ওই একই ফর্মুলা, যেহেতু এটা সরল সুদের অঙ্ক, ঠিক আছে। তো আমরা জানি, এক মিনিট, তো আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি, পিটিআর বাই 100। তো কি বের করতে বলছে, যে সুদটা বের করতে বলছে বাই 100। এটা 1 নং দিই। এখানে আমি কত টাকা জমা রাখছি ব্যাংকে, 2000 টাকা। এই যে বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে 2000 টাকার বলছে সুদ কত। তার মানে সরি, এখানে আসল বাই পি, সেই পিটা বলছে 2000 টাকা, 2000 টাকা। এবার বলছে এই সময় বা টি। তো এখানে কিন্তু ডাইরেক্ট সময়টা বছরে নেই, সময়টা কিন্তু এখানে বছরে নেই। এইবার তোমাকে বছরে সেটা কনভার্ট করতে হবে। তাহলে সময়টা দেখো তো, 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে জানুয়ারি রাখছে, জানুয়ারি, তারপরে কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে হচ্ছে মে, 27 মে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং বলছে এপ্রিল, মে, এই 5 মাস পুরোটা রাখি নাই, 27 মেতে ভ্যালিড শেষ, সেজন্য 5 মাস হয়নি টোটাল। তাহলে আমরা দিনে কনভার্ট করব। আমরা জানি হচ্ছে জানুয়ারি কত দিনে 1 মাস হয়, জানুয়ারি হয় 31 দিনে। আর 2005 সাল লিপ ইয়ার না হওয়ার দরুন ফেব্রুয়ারিতে হয়ে যাবে 28, যদি 2004 হতো তাহলে কিন্তু হয়ে যেত 29। মার্চ তাহলে কত হবে, লিপ ইয়ার না হওয়ার দরুন 31। আর বলছে এপ্রিল কত দিনে হয়, এটা হবে 30। আর কিন্তু মেতে বলছে যে 27 মে পর্যন্ত সে রাখছে, 27 মে পর্যন্ত। তাহলে মে কিন্তু টোটালটা রাখিনি, 27 মে পর্যন্ত রাখছে। তার মানে সময়টা কতদিন রাখছে, সময়টা বলছে যে জানুয়ারির থেকে, 1 জানুয়ারির থেকে, তার মানে জানুয়ারিটাও ধরবো, জানুয়ারি তাহলে 31 দিন যাবে, ফেব্রুয়ারির 28 দিন গেল সময়টা, হ্যাঁ, তারপরে হচ্ছে মার্চের 31 দিন যাবে, এপ্রিলের 30 দিন যাবে। আর এখানে বলছে না 27 মে পর্যন্ত, কিন্তু 27 আমি নেব না, 26 নেব। কারণ হচ্ছে 27 মেতে তুমি তুলেই ফেলবে, ঠিক আছে। তাহলে যেদিন তুমি তুলবে বা ভ্যালিড সেই দিনটা কিন্তু গণ্য হবে না, তার আগের দিন গণ্য হবে। তাহলে 27 মেটা কিন্তু হবে না, তার মানে কি 26 দিন নেব, কিন্তু মে মাসের একদিন কিন্তু বাদ দেব। 27 মে পর্যন্ত কিন্তু রাখবো না, 27 মে পর্যন্ত রাখলে তো পরের দিন 28 তারিখ হয়ে যাবে। তাহলে আমি কি একদিন বাদ দেব 27 দিয়ে, তার মানে 27 দিন নেব না, 26 দিন। তার মানে এখানে কয় দিন হলো দেখো তো, যোগ করো, 6 0 7 8 8 16, তাই না, 6 হবে। আর এখানে 2 3 5 8 10 13 আর 1 14, তাহলে 146 দিন। তাহলে আমাদের দিন রাখলে চলবে না, আমরা কিসে কনভার্ট করতে হবে, বছরে। তার মানে 146কে আমি 365 দিয়ে ভাগ করব, তাহলে এটা কিসে চলে যাবে, বছরে, ঠিক আছে। তাহলে দিনটাকে আমরা বছরে করার জন্য 365 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই যা গেল সময়,
এবার বলছে যে সুদের হার, এই যে 2000 টাকা রাখবো এই যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাহলে আমাকে সুদ দেবে বা সুদের হার দেবে, তাহলে কত পার্সেন্ট বলছে, যে 6% হারে। তাহলে বলছে যে সুদ, এই যে সুদ মানে আয়টা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। বোঝা গেল? তাহলে 1 নং থেকে ডাইরেক্ট আইটা লিখে দেবো। 1 নং থেকে কি লিখতে পারি, যে আই ইজ ইকুয়াল টু পি বলতে দেখো, পি বলতে কয় টাকা, 2000 টাকা। টি বলতে এই যে 146, নিচে তোমার 365 চলে আসবে, আর এখানে তো নিচে 100 গুণ আছে। আর বলতে এখানে কত, 6। এবার একটু কাটাকুটি করি, এই শূন্যের সাথে এটা কাটলো। এবার 5 দিয়ে একটু কাটাকুটি করে 4 5 কত হয়ে যাবে, 20। তাহলে এখানে 5 7 35, 3 5 15। আই যে 73 দুগুণ কত, 146। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে 4 6 24, 24 দুগুণ 48, 48 টাকা। ঠিক আছে, অতএব নির্ণয় সুদ, অতএব যেটা নির্ণয় করতে বলছি সেটা কত, বলছে নির্ণয় সুদ 48 টাকা। 3 নাম্বারটা দেখো কি বলছে, যে বার্ষিক 8.1 সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে স্ববৃদ্ধি মূল কত হবে। স্ববৃদ্ধি মূল মানে সুদ যোগ আসলটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে কত টাকার উপর, 960 টাকার উপর, তার মানে আসল তোমাকে দিয়ে দিছে, এবং বছরটা কত বছর, 1 বছর 3 মাস, তাহলে সময়টাও দিয়ে দিছে, বার্ষিক সুদের হারটাও দিয়ে দিছে। তোমাকে আগে সুদ বের করতে হবে, তারপর সুদ আর আসল মিলে স্ববৃদ্ধি মূল কত হবে সেটা তোমরা নির্ণয় করবে। তাহলে এখানে এই যে যেহেতু সরল সুদ, সেই জন্য আমরা একটা ফর্মুলা প্রথমেই লিখে নেব, যে আমরা জানি একই রকম সরল সুদ লেখা দেখা থাকলেই তোমরা এটা লিখে দেবে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এখান থেকে দেখবে যে আমাকে কি নির্ণয় করতে হচ্ছে। ঠিক আছে, আই নির্ণয় করতে হচ্ছে, তাহলে 1 নংয়ের আকারটা এইভাবে রেখে দিবে। তাহলে এখানে আসল, এখানে আসল, আমার এখানে কি কি জিনিস দরকার, পি টি আর এগুলো জিনিস জানা দরকার। পি বলতে এখানে আসল, কত টাকার উপর বলছে দেখো, 960 টাকা। এখানে বলছে এত পার্সেন্ট সরল সুদে 960 টাকা, তাহলে এখানে আসল কিন্তু 960 টাকা। টাকায় আছে, কোনো অসুবিধা নেই, আমরা সবসময় আসলকে টাকায় কনভার্ট করব, টাকায় আছে। এবার সময় বা টি, টিটা কি বলছে, এখানে কিন্তু ডাইরেক্ট বছরে নেই, 1 বছর 3 মাস, তাহলে টোটালটা কিন্তু বছরে কনভার্ট করতে হবে। 1 বছর 3 মাস, 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 12 মাস প্লাস হচ্ছে 3 মাস, টোটাল হয়ে গেল তোমার 1 বছর 3 মাস। এবার 12 মাস আর 3 মাস যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 15 মাস। 15 মাস, কিন্তু সময় কিন্তু আমার মাসে রাখলে হবে না, সময়কে আমরা সবসময় বছরে কনভার্ট করব, সেই জন্য সবসময় যে মাসটা থাকবে সেই মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিব, তাহলে ওটা কিসে কনভার্ট হয়ে যাবে, বছরে। তাহলে এই যে মাস আর থাকলো না, বছর। এখানে একটু কাটাকুটি করি, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 4 12, তাহলে 5/4 এত বছর, সময়টা হলো 5/4 এত বছর। ঠিক আছে, এবার দেখো আর দেওয়া আছে, সুদের হারটা দেওয়া আছে, কত পার্সেন্ট সুদ দেবে সেটাও বলছে। সুদের হার মানে আরটা 8.13%, তার মানে একটু এখানে 3 আর 24, আর একে কত বলো তো 25, 25-এর নিচে 3, এত শতাংশ হারে সে সুদ দেবে এই টাকাটার উপর, আর এত বছর, 1 বছর 3 মাস। তাহলে 1 নং থেকে আগে সুদটা বের করি, যে এই টাকার উপর সুদ কত হবে। 1 নং থেকে আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু পি, পি বলতে আসল কত, 960 টাকা। এবার বলছে কত বছর, এই যে 5-এর নিচে 4, 4 নিচে চলে আসবে, এখানে 100 গুণ নিচে, আর এখানে বলছে 8টা কত, 25-এর নিচে 3, তাহলে 3ও কিন্তু নিচে চলে আসবে। তাহলে এখানে একটু কাটাকুটি করি, 5 কুড়ি 100, 0 0 কাটলো, তাই না। তাহলে এখানে কত হবে, 4 দুগুণ 8, 4 চোখ 16, 3 এটা 24, 4 দুগুণ 8, তাহলে আয় বের হলো 4 25 100 টাকা। তাহলে সুদ বের হলো 100 টাকা। কোন টাকাটার উপর, 960 টাকার উপর 1 বছর 3 মাস যদি আমি টাকা রাখি, তাহলে 8.13% হারে যদি আমাকে সুদ দিতে হবে, তাহলে সুদ দিতে হবে আমার কত,
100 টাকা। তাহলে তোমাকে তো আর সুদ বের করতে বলে নাই, তোমাকে নির্ণয় করতে বলছে স্ববৃদ্ধি মূল। তাহলে নির্ণয় নিচে লিখবে তোমরা, হ্যাঁ, আমার জায়গা যেহেতু নেই। স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল বা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ যোগ আসল, মনে রাখবে সুদ আসল, সুদ যোগ আসল। তাহলে সুদ কত হলো? এত টাকা। সুদ হলো 100 টাকা, আর আসল তোমার কত ছিল? 960। তাহলে টোটাল যোগ হয়ে গেল তোমার 1060 টাকা। 1060 টাকা তোমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে, বা এত টাকা তোমার দিতে হবে। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে কত টাকা ধার নিলেন? 3200 টাকা ধার নিলেন 2 বছরের জন্য, বার্ষিক 6% সরল সুদের হারে। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে। কেউ যদি ব্যাংক থেকে টাকা তোলে তাকে তো সুদ দিতে হবে। তাহলে এবং যে টাকা ধার নেবে এবং সুদের উপর সেই টাকা শুদ্ধ ওকে ফেরত দিতে হবে কিন্তু। তাহলে কয় বছর পর তাকে টাকা ফেরত দিতে হবে? 2 বছর পর। তাহলে দেখি 2 বছর পরে এই টাকার উপর এত পার্সেন্ট হারে কত সুদ হচ্ছে, আর তাহলে আমরা সুদ আর আসল কত দিতে হবে সেটা আমরা হিসাব করতে হবে। তার মানে আমরা আগে সুদটা বের করব, ঠিক আছে। 4 নাম্বার, তাহলে আমরা জানি সরল সুদের অঙ্ক I is equal to PTR by 100। তাহলে এখানে সুদটা আগে বের করতে হবে, সুদ যোগ আসল, সুদ আসল। এখানে সে কত টাকা ধার করে উৎপল বাবু? বলছে আসল। সে যে ধার করাটাকেই আমরা কিন্তু আসল বলে ডিনোট করব। আসল হচ্ছে 3200 টাকা সে ধার করে, এবং ব্যাংকে বলে কত বছরের জন্য, সেটা হচ্ছে সময়, সেই সময় বা টাইম, এটা বলছে 2 বছর। তাহলে এখানে মাসে নেই, ডাইরেক্ট বছরে আছে। আর বলছে সুদ, সুদের যে হার, সুদের হারটা দেওয়া আছে তোমার, বলছে 6% হারে। হ্যাঁ, বইটা কিন্তু সামনে রাখবে, 6%। তাহলে আমরা এখানে সুদটা বের করব, যে সুদ বা ইন্টারেস্ট কত সেটা কিন্তু নির্ণয় করবো। তার মানে ডাইরেক্ট আমরা 1 নং থেকে নির্ণয় করব আইটা। তাহলে 1 নং থেকে I is equal to, এগুলো ভ্যালু বসাবে। পি কত? 3200 টাকা। টি কত? টি বলছে 2 বছর। আর কত? মানে সুদের হার 6, নিচে কত? 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটলো। তাহলে এখানে 32 আর তোমার 12, 32 আর হচ্ছে 12 গুণ করবে। গুণ করার পর কত হচ্ছে দেখো, 12 দুগুণে 24, 3 12 36, আর হচ্ছে 2 38, তাহলে হচ্ছে 384 টাকা। তাহলে এই 3200 টাকা যদি ব্যাংক থেকে তোলে এবং 2 বছরের জন্য সুদ খাটায় 6% হারে, তাহলে সুদ দিতে হবে 384 টাকা। তাহলে নির্ণয় সুদ যোগ আসল, মানে টাকা তো ফেরত দিতে হবে আমাকে। নির্ণয় সুদ, সুদ আসল, তার মানে সুদ যোগ আসল কত টাকা সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে কত টাকা আমি আসল ছিল 3200 টাকা, সুদ কত হলো 384 টাকা। তাহলে এত টাকা কিন্তু আমার সুদ আসল হচ্ছে, তার মানে 3584 টাকা। এত টাকা কিন্তু সুদ আসল আমাকে শোধ করতে হবে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, ব্যাংক থেকে যদি আমি টাকা তুলি তাহলে সুদ আমাকে দিতে হবে, আর ব্যাংকে যদি আমি টাকা রাখি ব্যাংক আমাকে সুদ দেবে, ঠিক আছে। এই দুইটা জিনিস একটু ভালো করে বুঝবি। তাহলে ব্যাংক আমাকে যে টাকা দিবে ওইটা আসল হিসেবে রিপ্রেজেন্ট হবে, আর ঠিক আছে, এবং ব্যাংকে যে টাকা আমি রাখবো সেটাও কিন্তু আসল হিসেবে ডিনোট হবে। এই জাতীয় জিনিসটা একটু মনে রেখো। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন 5.25% হারে। কত টাকা রাখছে এটা বলে নেই, বলছে 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে 2 বছর পর ব্যাংক কি করছে, যে 840 টাকা 5.25% হারে সুদ যদি দেয় ব্যাংক, তাহলে 840 টাকা শোভা দেবীকে দিয়েছিলেন, ঠিক আছে। তিনি কত টাকা রাখলে
5.2% সরল সুদের হারে যদি টাকা দেয় তাহলে 840 টাকা সুদ হয়, সেটা তোমাকে হিসাব করতে বলছে। তার মানে শোভা দেবী কত টাকা রাখছে ব্যাংকে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে কত টাকা রাখছে সেটা অ্যাকচুয়ালি কি আসল। তার মানে এখানে আমাকে কি নির্ণয় করতে বলছে, মনে রাখবে 4টা জিনিসের মধ্যে তোমাকে যে কোনো একটা নির্ণয় করতে বলবে, হয় পি, হয় না হয় টি, না হলে আর, না হলে আই, 4টা। তাহলে এখানে কিন্তু পি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি I is equal to PTR/100। তাহলে এখানে পি এর ভ্যালুটা বের করবো, ঠিক আছে। তার মানে দেখো PTR is equal to 100 এর সাথে I গুণ 100I লিখলাম কিন্তু, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু কত, পি হয়ে যাবে তোমার 100I, যেটা নির্ণয় করতে বলবে সেটা 1 নং দিবে TR, এটা 1 নং দিলাম। আগে আমি আই দিয়ে গোটাটা ছেড়ে দিছি, কারণ আমি আই নির্ণয় করব, সেটা 1 নং দিছি, যেটা নির্ণয় করতে বলবে সেটা 1 নং আকারে রেখে দিবে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে যেটা নির্ণয় করতে হবে আসল, তাহলে আসল মানে পিটা এখানে কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে শোভা দেবী কত টাকা ব্যাংকে রাখছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এবার এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে সময়টাও বলা আছে। সময় মানে হচ্ছে টি, সেই টিটা 2 বছর পর আমাকে ব্যাংক টাকা দিছে সুদ, তাহলে 2 বছর। এবার হচ্ছে সুদের হারটাও বলে দিছে যে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে কত হারে, 5.25% হারে, এবং আমি একটা সুদও পাইছি মানে আই, সেটা আমি পেয়ে গেছি, ব্যাংক আমাকে দিয়ে দিল যে 840 টাকা এই নাও, ঠিক আছে। মানে শোভা দেবীকে দিছে, শোভা দেবীকে সুদ দিছে, আমাকে দেয়নি, শোভা দেবীকে দিছে, ঠিক আছে। তাহলে 1 নং থেকে পিটা নির্ণয় করব। 1 নং থেকে পি কত হবে, 100I, আই বলতে দেখো এখানে 840 টাকা, আর টি বলতে এই যে টি, টি বলতে 2, আর এটা হচ্ছে 5.25 এত হারে। তাহলে জানো তোমরা পয়েন্ট যদি আমরা তুলে দিই, এটা দিয়ে এখানে করলে কি হবে 50। এবার দেখো একটা জিনিস, 5 পয়েন্টটা তুলে দিব, 25 নিচে 100 লেখা যায়, আর এখানে হচ্ছে 500 গুণন 840, কাটাকুটিটা দেখো এইদিকে আমি করলাম, তাহলে 100 কি উপরে চলে যাবে, 100 গুণন 50 গুণন 840, আর নিচে আমার হয়ে যাবে তোমার 525। তাহলে দেখো 25 দিয়ে আমরা কিন্তু একটু ভাগ করব, তাহলে 25 দুগুণে 50, 25 কে 25, 21, 4 25 100, আর এটা দিয়ে 21 দিয়ে একবারে যাবে 4, 40, তাই না। তাহলে এখানে কত হচ্ছে 4 5 20, 200 সাথে 400 গুণ, সরি 40 গুণ, তাহলে হচ্ছে 4 দুগুণ 8, 8-এর পরে 3টা শূন্য, তাহলে 8000 টাকা। তাহলে শোভা দেবী কত টাকা জমা রেখেছেন, অতএব তিনি বা শোভা দেবী 800 টাকা কিন্তু, সরি 8000 টাকা জমা রেখেছিলেন। তাহলে 8000 টাকা যদি জমা রাখেন তাহলে তিনি 5.25% হারে 2 বছর পর 840 টাকা সুদ পাবেন, ঠিক আছে, জমা রেখেছিলেন। আজকে তাহলে 5 অবধি থাকলো, নেক্সট দিন আমরা কিন্তু 6 থেকে শুরু করব, ঠিক আছে। তো তোমরা যদি বাড়িতে পারো তাহলে করতে থাকো, মিলাই নিবে। এবার আমরা আজকে এখানেই স্টপ করে দেব, ঠিক আছে।